আচ্ছা, কখনো কি আপনাদের সাথে এমনটা হয়েছে হঠাৎ করে আপনার ফোনে নতুন করে অ্যাপ ইনস্টল হয়ে যাচ্ছে, ভাইরাস কিংবা ম্যালওয়্যার চলে আসছে, আপনার ডেটা চুরি হতে পারে? এই ধরনের সমস্যা ফিল করেন কিনা বা ফেস করছেন কিনা? এক ভাই এরকম প্রশ্ন করছেন, বাংলাদেশের অনেকেই ফোনে এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে করণীয় কী রয়েছে? হ্যাঁ, সে প্রশ্নের উত্তর তো আজকের ভিডিওতে জানবেন। তবে আপনাদের জন্য শুরুতেই খুবই দুঃখের একটা নিউজ দেই। বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড স্মার্টফোনের দাম আরও বোধহয় বাড়তে চলছে। আচ্ছা, এই বিষয়ে আমরা কথা বলবো, বাট গতকালকের ভিডিওতে আপনারা অনেকেই অনেক প্রশ্ন করছিলেন, সেগুলোর উত্তর থাকবে আজকের ভিডিওতে। বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সেই সাথে একজন লাকি উইনার আজকের ভিডিওতে গিফট পাবেন। কে হন লাকি উইনার, এটা আমরা ভিডিওর মাঝে কোনো এক জায়গায় শেয়ার করে দিচ্ছি। প্রথম কমেন্টটি করছেন হাবিবুর রহমান। উনি লিখছেন, ভাই আপনার রিভিউ তো ভালো লাগে, বাট কিছু ইম্পর্টেন্ট বিষয় মিস হচ্ছে। ফার্স্ট অফ অল, সিনেমেটিক বা বোকে ভিডিও থাকলে তা বলেন না, এজ ডিটেকশন, সাবজেক্ট ট্র্যাকিং, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা নিয়ে, এইটা সাপোর্ট করে কিনা এই বিষয়ে আমরা তেমন কিছু বলি না। ব্ল্যাক ম্যাজিকের ক্যামেরা অনেক আগে থেকে আমি আমার আইফোনে ব্যবহার করি। মানে আসলে এটা করে কি, আপনার ফোনের ক্যামেরাকে বেশ প্রফেশনাল মোডে নেওয়ার মতো একটা সুযোগ করে দেয়। অর্থাৎ আপনি সমস্ত কিছু আইএসও থেকে শুরু করে শাটার টাটা সব কিছুই ম্যানুয়ালি কন্ট্রোলে নিতে পারেন। এখন এই দুইটা জিনিস সাপোর্ট করে কিনা সেটা আমরা আসলে আমাদের রিভিউতে আসলে শেয়ার করা হয় না। এখন এই প্রসঙ্গে শুধু আমি না, আমার মনে হয় কোনো রিভিউয়ারকে আমি তেমন একটা দেখিনি এগুলো নিয়ে কথা বলতে। ব্ল্যাক ম্যাজিক তো দেখিই নেই। সিনেমেটিক বোকেটা শুধুমাত্র আমরা হয়তোবা বলি একদম ফ্ল্যাগশিপ ফোনগুলোতে, এছাড়া বলা হয় না, লাইক সেটা আইফোন এবং স্যামসাংয়ের ক্ষেত্রেই। তবে যেহেতু এই বিষয়ে আপনারা জানতে চান, অনেকগুলো লাইকও রয়েছে, আমরা অবশ্যই এখন থেকে ক্যামেরা সেন্ট্রিক যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এই বিষয়টা তুলে ধরতে পারি। বাট যেগুলো ক্যামেরা ফোন না, মানে ক্যামেরার জন্য খুব একটা স্পেশাল না, সেগুলোর ক্ষেত্রে এই বিষয়গুলো আমার মনে হয় না খুব একটা টেস্টিংয়ের প্রয়োজন আছে। বাট যেগুলোতে ক্যামেরার দিকে গুরুত্ব দেওয়া হয় তখন গিয়ে আমরা অবশ্যই এই ব্যাপারগুলো কভার করা ট্রাই করব। পরবর্তী কমেন্টে ভাই ওনার নাম লেখেননি, বাট উনি লিখছেন, বাংলাদেশের অনেকেরই ফোনে হঠাৎ করে ভাইরাস, অটো অ্যাপ ইনস্টল বা ব্যাকগ্রাউন্ডে ডাটা চুরি হওয়ার সমস্যায় পড়ে। অনেক সময় ফেক অ্যাপ, ক্লোন অ্যাপ দিয়েও ফোন হ্যাক হয়ে যায়। একজন সাধারণ ইউজার কিভাবে তার অ্যান্ড্রয়েড ফোন 100% সিকিউর রাখতে পারে, আর কোন সেটিংস অবশ্যই অন অফ রাখা উচিত? 197টা লাইক রয়েছে এখানে। এ ধরনের সমস্যায় না পড়তে চাইলে প্রথমেই যেটা করা উচিত, আনঅথরাইজড যে সোর্স থেকে আমরা অ্যাপ্লিকেশন ইনস্টল করি সেটা না করাটা উচিত। যদি আপনার ফোনে ব্যাংকিং অ্যাপ থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল অ্যাপ কিংবা আপনার গুরুত্বপূর্ণ ডেটাসমূহ থাকে, সেক্ষেত্রে ওই ধরনের ফোনে মড অ্যাপ্লিকেশন প্লাস হচ্ছে গুগল প্লে স্টোরের বাইরে থেকে যে আমরা অ্যাপগুলো অনেক সময় ইনস্টল করি, যেগুলো আমি জানিও না ওটাতে কোনো ম্যালওয়্যার বা কোনো সমস্যা রয়েছে কিনা, সে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল থেকে বিরত থাকা উচিত। এখন আমি জানি কিছু অ্যাপের ক্ষেত্রে আপনাদের প্রয়োজনই হয় মডেই ব্যবহার করতে হয়। তো যদি ডাবল ফোন থাকে, একটা ভাই ওইভাবে ব্যবহার করুন যেটাতে আপনি মড অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন। বাট আপনার ফোনে যদি এই যে ধরুন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসগুলো কিংবা আপনার ব্যাঙ্কস বা অন্য যে কোনো কিছু থাকে, তখন এই মড অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আরও গুরুত্ব দিয়ে বোধহয় দেখা উচিত। না ব্যবহার করতে পারলেই সবচাইতে ভালো। আমাদের প্রত্যেকের ফোনেই ইমেল লগ ইন থাকে এবং দেখবেন প্রতিনিয়তই কিছু না কিছু বিভিন্ন জায়গা থেকে মেইল আসে এবং সেখানে বিভিন্ন লিঙ্ক থাকে। বিশেষ করে যারা নতুন ইউটিউবার কিংবা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের কাছে খুব লোভনীয় আপনি অফার পাবেন। দেখবেন দারুণ অফার দেওয়া হয়। এমনকি যারা আপনারা রেগুলার ইউটিউবের ভিডিও দেখেন তাদের কাছেও আমাদের নাম করে অনেক সময় আপনার কাছে একটা মেইল চলে আসতে পারে যে আপনি একটা গিফট পেয়েছেন, এবার একটা লিঙ্ক রয়েছে, ওখানে গিয়ে আপনি আপনার তথ্য দিয়ে পূরণ করুন। লিঙ্কে ঢুকছেন তো গেছেন, সেক্ষেত্রে আপনার ফোনটা অ্যাটাক হতে পারে বা অ্যাকাউন্টগুলো হ্যাক হতে পারে। সফটওয়্যার আপডেটের একটা ব্যাপার আছে, আমরা অনেক সময় সফটওয়্যার আপডেট করি না। কিছু ফোনের ক্ষেত্রে সফটওয়্যার আপডেট পাওয়া যায় না, অনেক চাইনিজ ফোনের ক্ষেত্রে এমনটা হয়। যেমন ধরুন সিকিউরিটি প্যাচ যে বিষয়টা আছে, এই সিকিউরিটি প্যাচ কত বছরের থাকবে এইটা দেখে কেনা উচিত। কিন্তু যখন একটা স্মার্টফোন কিংবা আপনি যে ব্র্যান্ডের ফোন কিনছেন ওরা আদৌ আপডেট দেয় কিনা, সিকিউরিটি প্যাচের আপডেটগুলো দেয় কিনা, এই সিকিউরিটি আপডেট যদি ফোনে না থাকে সেক্ষেত্রে কিন্তু হ্যাক হওয়ার পসিবিলিটি রয়েছে। অবশ্যই সবসময় আপনার স্মার্টফোনের প্লে প্রোটেক্ট এই অপশনটি চালু রাখা উচিত। থার্ড পার্টি থেকে কোনো যদি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করেন কিংবা গুগল প্লে স্টোর থেকেও, ধরুন আপনি এমন একটা অ্যাপ ইনস্টল করছেন যে অ্যাপটার মাধ্যমে আপনি জাস্ট বুক রিডিং করতে পারেন কথার কথা। এবারে যদি দেখেন ওই অ্যাপ্লিকেশনটা আপনার সব কিছু পারমিশন চাচ্ছে, ইনস্টল করার সময় সে বলছে যে তার ছবির পারমিশন লাগবে, ক্যামেরার পারমিশন লাগবে, তার এটা সেটা সব পারমিশন, তখন একটু সন্দেহের চোখে দেখা উচিত যে ও আসলে কি চাচ্ছে। তো এরকম বিষয়গুলোর দিকে অবশ্যই একটু গুরুত্ব দিয়ে দেখবেন। এবং একদম পাবলিক প্লেসে অনেক সময় দেখা যায় যে ওয়াইফাই ফ্রিতে পাওয়া যায়, যে কোনো জায়গায় গিয়ে ভাই ওয়াইফাই পাইলে একটা ফ্রিতে ঢুকে যায় না, ওখানে ওর মাধ্যমেও কিন্তু হ্যাক করা যায়। কায়সান ভাই লিখছেন, ভাই বিভিন্ন টপ ব্র্যান্ড যেমন স্যামসাং বা আইফোনের পুরনো বেশ কিছু ফ্ল্যাগশিপ মডেল আমরা এখনও ইউজ করি। এই ধরেন স্যামসাং নোট 8 আর নোট 9, 9S এই টাইপের মডেল। এছাড়াও আইফোনের অন্যান্য মডেল বেশ কিছু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন বাজারে এখন অনেক পপুলার, আমরা ইউজ করছি। এই সমস্ত মডেল নিয়ে যদি ভাই একটা রিভিউ দিতেন, বিশেষ করে স্যামসাং অ্যান্ড গ্যালাক্সি নোট 8
যেটা এখন বেশ পপুলার। অ্যান্ড এইসব ফোনের যেই বেসিক প্রবলেমগুলো হয় ওগুলো সলিউশন দেখাই দিতেন তাহলে খুব ভালো হতো। এটা মানে খারাপ প্রসঙ্গ নয়, বেশ ভালো একটা বিষয়, কারণ এখন যে হারে ফোনের দাম বাড়তে চলছে অনেকেই আমি মনে করি এই ধরনের সেকেন্ড হ্যান্ড বা প্রি ওন্ড ডিভাইসগুলো কিনবে, বেশ পুরাতন মডেলের ফোনগুলোও কিনবে। কিছু তো করার নেই, এখন ফোনের দাম অনেক বাড়তে চলছে। আমি একটু আগেই বলছিলাম যে ফোনের দাম আরও বাড়বে। এমনকি রিসেন্টলি যে ধরনের ফোনগুলো লঞ্চ করা হয়েছে, ধরুন 19-20 হাজার টাকায়, এই প্রত্যেকটা ফোনের দাম নাকি আরও 2,000 টাকা করে বাড়তে যাচ্ছে। আপনি ঠিক শুনছেন। আমার মনে হয় না 20,000 টাকার নিচে কোনো ফোনই আপনারা পাবেন। মানে কি যে বাজে অবস্থা যাবে। তো যদি ফোন কেনার হয়েই থাকে ভাই, কিনে ফেলাটা বরং ভালো। আমরা যতই বলি না কেন খুব শীঘ্রই হয়তো কমতে পারে, আমার মনে হয় খুব শীঘ্রই কমবে না। আর বাংলাদেশে একবার দাম বেড়ে গেলে কমাটা খুবই অস্বাভাবিক দেখা যায়। তো কমলে তো অবশ্যই ভালো, আর কমলেও আমার মনে হয় না নেক্সট ইয়ারের মাঝামাঝির আগে কমবে। সুতরাং আপনারা ফোন একান্ত প্রয়োজন না হলে না কিনুন, আমি সেই সাজেশনই দিব। আর যদি একান্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি এই সময় আপনার জন্য পারফেক্ট কোনো কিছু ডিল পেয়ে যান, কিনে ফেলাটাই বরং বেটার, দাম আরও বাড়তে চলছে। আচ্ছা, যে বিষয় ছিলাম, এই ধরনের পুরাতন স্মার্টফোন নিয়ে আমরা কাজ করতে পারি কিনা দেখা যাক। আমি তাহলে চেষ্টা করব এই ধরনের ফোনের যে বেসিক ইস্যুগুলো হতে পারে এবং সেগুলোর থেকে কীভাবে রেহাই পাওয়া যায় সেগুলো নিয়ে কোনো একটা কন্টেন্ট দেওয়ার জন্য। সাবিত ভাই লিখছেন, X300 আলট্রা রিভিউ দিবেন না ভাই? অনেকদিন ধরে অপেক্ষায় আছি। 71 জন লাইক করছেন এবং ক্যামেরা স্মার্টফোন নিশ্চয়ই অনেকে ওয়েট করে আছেন। হ্যাঁ, এটা রিভিউ তো খুব শীঘ্রই আসবে। আমরা আসলে কি এই ফোনগুলো ক্যামেরা সেন্ট্রিক, তো একটু এগুলো নিয়ে বের হয়ে একটু ওইভাবে রেকর্ড না করলে মজা নেই। তো এই জন্য ওয়েট করছি যে কয়েকটা জায়গা থেকে ছবি তুলে তারপর আমরা এটা রিভিউ দিব। সোহেল ভাই ডিজাইল লিটোর ব্যাপারে জানতে চেয়েছেন। ডিজাইল লিটো লঞ্চ করার আগে আমাদের স্টুডিওতে আছে, কিন্তু অতিরিক্ত ব্যস্ততার কারণে আমরা ওইটার রিভিউ এখনও দিতে পারিনি। উড়িয়ে দেখছি, খুব শীঘ্রই রিভিউ দেবো। ড্রোনের রিভিউর ক্ষেত্রে আমি একটু টাইম নিই বরাবরই, এবারেও আমি একটু টাইম নিয়েই দিচ্ছি। বাট লিটো কম দামের মধ্যে ভালো কিছু করার চেষ্টা করছে, এটুকু স্পয়লার দিতেই পারি। আপনারা কয়েকটা দিন ধৈর্য ধরুন, আমরা খুব শীঘ্রই এর ভিডিও নিয়ে আসবো। তারিক ভাই লিখছেন, ভাই আপনার প্রথম মাসে ইউটিউবের ইনকাম কত ছিল যদি একটু জানাতেন। ভাইয়া টু বি ভেরি অনেস্ট, আমার একদম মানে সঠিক অ্যামাউন্টটা মনে নেই, তবে ওটা তো প্রথম মাসে হয়নি, বলতে পারেন প্রথম পেমেন্ট কত ছিল, কারণ প্রথম পেমেন্ট পেতেই অনেক দিন আমার লেগে গিয়েছিল এবং যতদূর সম্ভব সেটা 16-17 হাজার টাকা হতে পারে, এরকম কিছু। মাহি ভাই লিখছেন, বর্তমান সময়ে চায়নার কোম্পানিগুলোর ফোন অনেক ভালো করছে, আইফোন ও স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতা করছে, কিন্তু তাদের ব্র্যান্ড ভ্যালু এখনও কেন অ্যাপল বা স্যামসাংয়ের সমান হচ্ছে না? এ কারণে চাইনিজ মোবাইলের রিসেল ভ্যালু কম। আপনার মতামত কি? মাহি নরসিংদী থেকে 10 জন লাইক করছেন। আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর লুকায়িত আছে। চাইনিজ ফোন এটা শুধুমাত্র ওদের মার্কেটের জন্যই ওরা তৈরি করছে, এটা কিন্তু বাইরের মার্কেটের জন্য না। সো গ্লোবাল মার্কেটে ওরা যদি নিজেদের মতো জায়গায় এভাবে রেখে দেয় তাহলে সেই ব্র্যান্ড ভ্যালুটা কখনোই তৈরি করতে পারবে না, গ্লোবাল মার্কেটে তৈরি করতে পারবে না। ওদের চাইনিজ মার্কেটে ডেফিনেটলি ওদের ভ্যালু আছে। এখন আপনি যদি চায়নার গ্লোবাল ভ্যারিয়েন্টগুলোর কথা চিন্তা করেন সেক্ষেত্রে আমরা ভিভোর কথা বলতে পারি, ওপোর ফোনগুলো রয়েছে, ওগুলো ডেভাইডে ভালো করছে, কিন্তু এখনও সফটওয়্যার এক্সপিরিয়েন্স বলেন বা লং টাইম সাস্টেইন করার জন্য কিন্তু দেখা যায় আইফোন এবং স্যামসাংয়ে এখনও সেরা। এবং আসলে এই দুটা ব্র্যান্ড সেই একদম প্রথম থেকেই তাদের ব্র্যান্ড ভ্যালু নিয়ে এগিয়ে আসছে, যে কারণে তাদের ব্র্যান্ড ভ্যালু স্মার্টফোনের ক্ষেত্রেও আমরা সেইমভাবে দেখছি। মূলত এই দুটা ব্র্যান্ড তো শুধু স্মার্টফোন না, অন্য জিনিস তৈরি করেই পপুলার, এবং সেই জায়গা থেকে তাদের ব্র্যান্ড ভ্যালু অলরেডি ক্রিয়েটেড। সো তারা যখন একটা স্মার্টফোন নিয়ে আসে সেটাও বেশ ভালো একটা সুনাম ধরে রাখতে পারছে। এখন আমার মনে হয় ডিভাইডে চাইনিজ ব্র্যান্ডের গ্লোবাল যে ফোনগুলো রয়েছে সেগুলো ভালো করছে, বিশেষ করে ভিভোর ক্যামেরা সেন্ট্রিক ডিভাইসগুলো তো অলরেডি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা জনপ্রিয়তা পেয়ে ফেলতেছে বা একটা সুন্দর মানে জায়গা তৈরি করে ফেলছে। ওপো সেভাবে ট্রাই করছে বা অলরেডি ভালো জায়গায় আছে। শাওমির ব্যাপারটা আমি বুঝি না, আমার মনে হয় যে হুয়াওয়ে যদি থাকতো সেক্ষেত্রে হুয়াওয়েকে আপনি এই স্যামসাং, আইফোন এবং হুয়াওয়ে মানে এই তিনটাকে একই পজিশনে রেখে দিতেন। তো বিষয় হচ্ছে একটা ব্র্যান্ড ভ্যালু একদিনে তো তৈরি হয় না, সময়ের সাথে সাথে তৈরি হয়, বেটার সার্ভিস অ্যান্ড সব কিছু মিলে চাইনিজ ব্র্যান্ডগুলো যেহেতু ভালো করতে শুরু করছে, আই হোপ নেক্সট টাইম কোনো এক সময় গিয়ে ওরাও ভালো একটা জায়গায় থাকবে। সিয়াম ভাই সিলেট থেকে লিখছেন, বাংলাদেশের মধ্যে কেন অ্যাপল এখনও আসে না, অর্থাৎ অ্যাপলের কোনো অফিসিয়াল স্টোর নেই ভারতের মতো, ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা আছে কিনা? স্যামসাংয়ের কেন বড় কোনো অফিসিয়াল আউটলেট নেই? আমাদের দেশে তো অ্যাপল অথবা স্যামসাং ইউজার অনেক। হ্যাঁ, অ্যাপল অ্যান্ড স্যামসাং ইউজার অনেক, বাট অ্যাপল যেভাবে চিন্তা করে সেই জায়গা থেকে বাংলাদেশে অ্যাপলের মার্কেট খুবই ছোট, খুব একটা বড় না। অ্যাপলের অথরাইজড সেলার আছে কিন্তু, যারা মানে অ্যাপলের প্রোডাক্ট অফিসিয়ালি সেল করে, বাট অ্যাপলের নিজস্ব কোনো স্টোর নেই। কিন্তু একটা দারুণ নিউজ আপনাদেরকে দিচ্ছি, গত 1 মাস আগে আমরা জানতে পেরেছিলাম অ্যাপল বোধহয় বাংলাদেশে অফিসিয়াল স্টোর করতে চলছে। যদি সেরকম কিছু হয় খুবই ভালো। এই তথ্যটা একদম অফিসিয়াল না, জাস্ট শোনার কাছে শুনেছি, মোটামুটি একটু ভালো সোর্স থেকে জেনেছি, তো হলে তো ভালো আর কি। তামিম ভাই লিখছেন, স্যাম ভাই আমার একটা প্রশ্ন, গেমিং বাদ দিয়ে মানে শুধু ডে টু ডে ইউজ করার জন্য, যেমন অ্যাপ ওপেন ক্লোজ, মাল্টিটাস্কিং, স্ক্রলিং অ্যান্ড সামগ্রিক স্মুথনেসের কথা বললে
ফ্ল্যাগশিপ ফোনের মতো একই রকম স্মুথ এক্সপিরিয়েন্স পেতে সর্বনিম্ন কোন প্রসেসর মডেল দরকার হবে? ধরে নিয়েছি র্যাম, স্টোরেজ টাইপ আর সফটওয়্যার অপটিমাইজেশন সব একই থাকবে। আচ্ছা দেখুন, যদি আপনি স্মুথনেস পেতে চান তাহলে কিন্তু ওই যে স্টোরেজ টাইপের একটা বড় সড়ো ব্যাপার রয়েছে। যদি আপনার স্মার্টফোনটাতে একদম লেটেস্ট স্টোরেজ টাইপ থাকে, লাইক সেটা হতে পারে UFS 4.1, সেক্ষেত্রে কিন্তু আপনি ডে টু ডে লাইফে পারফরমেন্সও বেশ ভালো পাবেন। এবং প্রসেসরের প্রসঙ্গে আসলে ধরুন স্ন্যাপড্রাগন 7 সিরিজের আপডেটেড মডেল 7 Gen 4 হতে পারে। এই জায়গা থেকে অলমোস্ট আপনি একটা ফ্ল্যাগশিপ লেভেলের কাছাকাছি পারফরমেন্স পেয়ে যাবেন। সেই সাথে ইউআই এর একটা গুরুত্ব আছে। এখন এই ইউআই যদি দিয়ে রাখে এখানে সিম্ফনির, তো সেই ক্ষেত্রে তো ওই মজা আপনাকে দিতে পারবে না, যতই যা বলেন না। এখন হার্ডওয়্যার যত দিকে পাওয়ারফুল যাই থাকুক। তো কয়েকটা বিষয় এখানে আছে, যেমন প্রসেসর যেটা আমি বললাম মোটামুটি ওটা তো থাকা উচিত। দ্বিতীয়ত স্টোরেজ টাইপ, র্যাম একটা স্ট্যান্ডার্ড র্যাম, সেটা আমরা 8GB ধরে নিচ্ছি। দেন ইউজার ইন্টারফেস, ইউআই। তো এই কয়েকটা বিষয় নিয়েই কিন্তু আপনি সেই স্মুথনেসটা পাবেন। এখন আপনাকে এই প্রত্যেকটা জিনিস মিলিয়ে দেখতে হবে কোন ডিভাইসটাতে আছে। রাহান ভাই একটা মজার কোশ্চেন করছেন, উনি লিখছেন ই সিম কিউআর কোড স্ক্যান করে যেহেতু ব্যবহার করা হয়, সেহেতু ফিজিক্যাল সিম ট্রেতে ভরে ইউজ করতে হয় না, তাই একটা ই সিম কি একাধিক ফোনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ব্যবহার করা যাবে, নাকি একটা ই সিম শুধু একটা ডিভাইসে ইউজ করা যাবে? জানালে ভালো হতো। অ্যাট এ টাইম একটা ই সিম শুধুমাত্র একটা ডিভাইসে আপনি ব্যবহার করতে পারবেন। এবার যদি এই ডিভাইসটাতে ধরুন ইনস্টল করা হয়েছিল, এবারে যদি আমি এটার থেকে আবার ওটা ই সিমটাকে ডিলিট করে ফেলি, তখন গিয়ে আপনি স্ক্যান করে আবার অন্য ডিভাইসে ইনস্টল করতে পারবেন, বাট অ্যাট এ টাইম কয়েকটা ডিভাইসে সম্ভব নয়। কামরুল ভাই লিখছেন, স্যাম ভাই আপনি এখন কোন এয়ারবাডস ব্যবহার করেন, সেটার একটা ছোট রিভিউ দিলে ভালো হতো। আর একটা প্রশ্ন ছিল, OnePlus 15 আর Honor Win এর মধ্যে আপনি হলে কোনটা নিতেন? মূল ফোকাস গেমিং। যদি গেমিংয়ের কথা বলেন সেক্ষেত্রে আমি অবশ্যই উইনটাই দেখতাম। আর আমি এই মুহূর্তে কোন TWS ব্যবহার করছি? OnePlus-এর TWS ব্যবহার করছি। OnePlus Buds 2 মনে হয় তো, নাকি এটা নিজেই তো ভুলে গেছি। যাই হোক, ওইটার একটা শর্টস ভিডিও দেওয়া আছে, আমি মডেলটা এখানে লিখে দিচ্ছি। সায়েদ আহমেদ ভাই লিখছেন, রিভিউ করা ফোনগুলো পরবর্তীতে আপনি কি করেন? আশা করি উত্তর পাবো। লাভ ফ্রম সিলেট। রিভিউ করা ডিভাইসগুলো মোস্টলি আমরা যে স্পন্সরদের কাছ থেকে নিই তাদের কাছেই ফেরত দেওয়া হয়। আব্দুল্লাহ আল জিসান ভাই লিখছেন, ভাইয়া আপনার শখ কি? আপনি কি করতে ভালো লাগে? ডেফিনেটলি আপনাদের সাথে কথা বলতে, বকবক করতে তো ভালো লাগেই, ভিডিও তৈরি করতে ভালো লাগে, আর ফ্রি টাইমে যেটা করি বা করতে খুবই ভালো লাগে তা হচ্ছে গাছপালা নিয়ে থাকতে। আমার স্টুডিওতে ভরপুর গাছ এবং গাছ খুবই পছন্দ আমার। সারাক্ষণ এই প্ল্যান্টস নিয়ে থাকতে আমার খুবই পছন্দ, এটাই। মুতাকিন ভাই লিখছেন, আচ্ছা সোলার ফোন নাই কেন? সোলার ফোন নাই এর পিছনে কারণ আছে। ধরুন এই ফোনটার মাঝে যে বড় সড়ো ব্যাটারি আছে, এই ব্যাটারিকে যদি আমরা এতটুকু একটা সোলার দিয়ে চার্জ করতে চাই, সেটা প্রায় অসম্ভব বলা চলে। আপনি সারাক্ষণ আপনার ফোনটা নিশ্চয়ই রোদে গিয়ে রাখবেন না, আর এইটুকু সোলার থেকে যদি ওই ব্যাটারিকে চার্জ করতে হয় সেটা খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার হয়ে যাবে। অনেক আধুনিক সোলার রয়েছে যেগুলো ছোট কিন্তু ভালো আউটপুট জেনারেট করতে পারে, তারপরেও সেটা আসলে মোবাইলের এইটুকু জায়গার জন্য যথেষ্ট না। প্লাস হচ্ছে এখনকার দিনের ফোনগুলোর অনেক বড় ব্যাটারি দেখি, আর একটা স্মার্টফোন যদি আপনি এভাবে সানলাইটে রেখে দেন সেক্ষেত্রে সমস্ত কম্পোনেন্ট আরও বেশি গরম হয়ে যাবে। সুতরাং এইটা আসলে হওয়ার মতো না, এখন পর্যন্ত হওয়ার মতো না। সায়েদ আলামিন ভাই লিখছেন, সবাই শুধু বেঞ্চমার্ক দেখে কিন্তু আপনি রিয়েল লাইফ ইউসেজ দেখান, এজন্য আপনার রিভিউ আলাদা লাগে। তাই ভিডিও দেখে মনে হচ্ছে ফোনটা না আমার ভবিষ্যৎ দেখাচ্ছেন। না, বিষয় হচ্ছে যে ওটাই আসলে এই যে স্কোর যদি আপনি মাপেন, চিন্তা করেন, ওর দেখে কোনো লাভ নাই ভাই, বিশ্বাস করেন কোনো লাভ নেই। আপনি প্রত্যেকবার আলাদা আলাদা স্কোর পাবেন প্রতিবারই যখন আপনি চেক করতে যাবেন। ফ্রিজে রেখে চেক করবেন একরকম স্কোর, বাইরে রেখে চেক করবেন একরকম স্কোর, আপনি ইনডোরে বসে চেক করলে একরকম স্কোর, আউটডোরে ছাদে গিয়ে চেক করলে আরেক রকম স্কোর আসবে। সুতরাং ওই স্কোর দেখে চিন্তা করে কোনো লাভ নেই। স্কোর অনেক কারণে আসতে পারে, এমনকি যারা আমাদের রিভিউ দেখেন, আমি একটা বিষয় বলে রাখছি, এই রিভিউতে অনেক সময় স্কোর অনেক বেশি আসতে পারে। অনেক রিভিউর ক্ষেত্রে আমরা বলি আমাদের হাতের ইউনিটটা হচ্ছে গিয়ে 512GB ভ্যারিয়েন্ট, কিন্তু অ্যাকচুয়ালি লঞ্চ করছে হচ্ছে 12256। স্কোরের কিন্তু বিশাল একটা তফাৎ তৈরি হয়ে যেতে পারে। এবারে আপনি যখন ওই 12256টার স্কোর দেখে চিন্তা করছেন ও মাই সেই, বাট অ্যাকচুয়াল রেজাল্ট কিন্তু 256-এ গিয়ে ওরকম আসবে না, সেখানে স্কোরও কম আসবে, এবং অবশ্যই ওইটার স্টোরেজ আপনি ফুলফিল করে ফেললে ওইটার রেজাল্টও দুর্বল হবে, এটাই স্বাভাবিক। সো স্কোরটা অনেক বড় হামারি ম্যাটার করে না, এটা দিয়ে আপনি মোটামুটি একটু হালকা পাতলা ক্যালকুলেট করে নিতে পারেন যে প্রিভিয়াস জেনারেশনে এরকম এসএসসি ছিল, এটাতে এইটা আছে। সো বা ধরুন অনেকগুলো এসএসসি রয়েছে, সেগুলোর সাথে আপনি কম্প্যারিজনে রাখতে পারেন যে কে কার থেকে কতটুকু, কিন্তু অ্যাকচুয়ালি ওই ডিভাইসটা কী রেজাল্ট দিচ্ছে এইটা স্কোর বলে দিতে পারবে না কখনোই। তো ভাই ব্রাদার, সবাই অনেক বেশি ভালো থাকুন। আর দূর, আপনাদের তো রেজাল্টই দেওয়া হলো না। চলুন আমরা তাহলে এবারে চলে যাই কম্পিউটার স্ক্রিনে, কে হলেন লাকি উইনার।
অনেক অনেক অভিনন্দন আজকের উইনারকে। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে একটা ইমেল দেওয়া থাকবে, সেখানে আপনি যোগাযোগ করবেন এবং আপনাকে ভেরিফিকেশন করার পর আপনার গিফট আপনার হাতে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, আগামী পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে।